Hello, my dear learners. How are you? Hope you're well by the grace of Almighty God. Dear students, the Ministry of Education has rearranged the syllabus of SSC and ACC for the year 2021. Today, I will discuss the short syllabus recommended by the Ministry of Education, especially on the syllabus of ACC English first paper. So wait for a minute. Just I'm sharing my screen with you. Okay, dear students. Welcome to Shatkania Online School. This is Muhammad Shahidullah, head of the English department, Colonel Richard Ali Ahmed Bir Bikram, University College, Shatkania, Chattogram. Today I will discuss rearranged syllabus for ACC considering COVID-19 situation for the year 2021. And my subject of discussion is English first paper, ACC English first paper, subject code 107. Dear students, in your English first paper, there are 15 units. Okay, altogether. In your short syllabus, the Ministry of Education has rearranged the syllabus shortly. In that syllabus, there are 7 units only for you. In unit number 1, the topic of unit 1, people and institutions making history. Under this unit, there are 3 lessons. Lesson 1, 2, 3. In lesson 1, you will get the unforgettable history. This is the historic speech of Bangabandhu Sheikh Mujibur Rahman on 7 March speech, 7th March 1971. In lesson 2, another famous speech, another famous passage about Nelson Mandela, who was a apartheid fighter. And from apartheid fighter, he became president. He fought for racism. Finally, he mitigated the problem of racism. And this is the another passage. In unit 1, there are another passage. There is another passage that is 2 women. In this lesson, you will get the detail of 2 women. One is Valentina Tereshkova, German woman, and another is Kalpana Chawla, an Indian woman. এই ইউনিটটাতে টোটাল 3টা লেসন তোমরা দেখতে পাচ্ছ। একটা লেসন হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের যে ভাষণটি সেটি, আরেকটি লেসন দেখতে পাচ্ছি আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, এখানে বিস্তারিত দেওয়া আছে। এরপরে ফাইনাল 3 নাম্বার যে লেসনটা আছে সেই লেসনটাতে দুইজন বিখ্যাত আইকনিক ওমেন সম্পর্কে এখানে লেখা আছে। তো আশা করি তোমরা বিষয়টা এই লেসন গুলো তোমাদের পড়া আছে, জানা আছে, এবং এই লেসনটা খুব বেশি, এই ইউনিটটা খুব বেশি ইম্পর্টেন্ট প্যাসেজের জন্য। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণটাও ইম্পর্টেন্ট, আবার নেলসন ম্যান্ডেলার সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। 2 ওমেন সম্পর্কেও যে তথ্যগুলো দেওয়া আছে, দেওয়া নিয়ে যে প্যাসেজ দুইটা, এই দুইটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। ওকে, আমাদের প্রশ্নপত্রের মধ্যে কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে। আগে ধারাবাহিক যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে এই প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট, আমি একটু পরে আলোচনা করছি। এরপরে ইউনিট 2-তে যে টপিকটা আছে আমাদের গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নিয়ে যে টপিকটা, সেই টপিকের অধীনে 4টা লেসন আছে, লেসন 1, 2, 3, 4।
লেসন 1 এ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। গত 50 বছরে গত 50 বছরে বৈজ্ঞানিক অর্জনের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক অর্জন যেগুলো আছে তার মধ্যে কয়েকটি অল্প কিছু অর্জনের কথা এখানে আমরা পাবো। এরপরে লেসন 2 তে আমরা যে দেখতে পাচ্ছি সায়েন্স এন্ড টেকনোলজি अगेंस्ट সায়েন্স এন্ড টেকনোলজি अगेंस्ट দ্য অ্যান এজ ওল্ড ডিজিজ। বিজ্ঞান এবং প্রযুক্তি যে আমাদের পুরানো চিরাচরিত যে কি রয়েছে রোগ আছে, সেই কিছু রোগকে আমরা রোগ বলে বিবেচনা করি না। আমার অনেক সময় মনে করি যে ছোট্ট একটা প্রবলেম হয়েছে, এটা হয়তো 2-4 দিন পরে চলে যাবে। এটা যে একটা প্রবলেম, এটা একটা রোগ ডিজিজ, আমরা এটা বিবেচনা করি না। এই বিষয়গুলোকেও বিজ্ঞানের এবং প্রযুক্তির অধীনে নিয়ে আসা হয়েছে। যেই বিষয়গুলো নিয়ে এখানে আলাপ করা হয়েছে, ল্যাপ্রসি সম্পর্কে আলাপ করা হয়েছে এখানে, কুষ্ঠরোগ নিয়ে। এরপরে লেসন 3 এবং 4 এ আমরা দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর। বৈজ্ঞানিক সফলতা, যে সমস্ত সফলতার জন্য আমরা আশা করছি, সেই সমস্ত সফলতাগুলো নিয়ে এখানে আলাপ করা হয়েছে। মানে কোন ধরনের প্রযুক্তি, কোন ধরনের বৈজ্ঞানিক সুযোগ সুবিধা, চিকিৎসা পদ্ধতি বলো, আরো অন্যান্য কিছু, এই সবগুলোর যে ব্যাপারগুলো নিয়ে আমরা হয়তো সুফল ভোগ এখন করছি না, ইন ফিউচার করব, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলাপ করা হয়েছে। এই ইউনিটটা ইউনিট 1 লেসন ইউনিট 2 তে যে লেসনগুলো আছে, লেসন 1 2 3 4 যে লেসনগুলো দেওয়া আছে, সেই লেসনগুলো নিয়ে আমরা দেখব যে অতীতের বই যেগুলো, অতীতে যে কোয়েশ্চেন যেগুলো ছিল, সেই কোয়েশ্চেন গুলা নিয়ে যদি আমরা একটু আলাপ করি, তাহলে দেখতে পাবো যে কি এই ইউনিট থেকে সাধারণত প্যাসেজ হিসেবে কোয়েশ্চেন আসেনি। তার মানে কি ইন ফিউচারে আসবে না? আসতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে তোমাদের প্রতি, ইউনিট 2 তে যে 4টা লেসন আছে, সেই 4টা লেসনের জন্য তোমরা উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এবং রিয়ারেঞ্জ এর জন্য বেশি একটু জোর দিবে। ওকে, এরপরে ইউনিট 3 তে যে টপিকটা আছে ড্রিমস নিয়ে আমাদের 3টা লেসন আমরা এখানে দেখতে পাচ্ছি। লেসন 1 এ হোয়াট ইজ এ ড্রিম, লেসন 2 তে ড্রিম পয়েমস, লেসন 3 তে দেখতে পাচ্ছি আই হ্যাভ এ ড্রিম। এখানে লেসন 2 যেটা আছে সেটাতে ড্রিম পয়েমস, এখানে দুইটা কবিতা নিয়ে আলাপ করা হয়েছে। দুইটা কবিতার এই নাম হচ্ছে ড্রিম। একটা কবিতা লিখেছেন ডব্লিউ.এইচ অর্ডেন, না, একটা কবিতা লিখেছেন যে ল্যাংস্টন হিউজেস, আর একটা কবিতা ডি.এস. লরেন্স। এই দুইটা কবিতাতে ড্রিম নিয়ে একটা বর্ণনা দেওয়া হয়েছে। সেই বর্ণনার অধীনে আমরা হয়তো একটু প্রিপারেশন নিব। তবে আমার এখানেও একটু পরামর্শ তোমাদের, আমাদের পূর্বের প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী 3 নম্বরে আমাদের একটা পয়েম অথবা প্যাসেজ দেওয়া হতো। সেই পয়েম বা প্যাসেজ থেকে আমাদের সামারি করতে হতো। সংক্ষিপ্ত যে এই সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের অধীনে একটা কোয়েশ্চেন প্যাটার্নও দেওয়া আছে। কোয়েশ্চেন প্যাটার্নের মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি পরে আলাপ করব, সেখানে সামারি অপশনটা নেই। সেই হিসাবে পয়েমের সামারি আর আসতেছে না এই বছর। তো এখানে এই যে পয়েমগুলো আছে, সেই পয়েমগুলোর মূল কথাগুলো, মূল ভাবগুলো লিখে হয়তো তোমাদেরকে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এই জাতীয় কোনো প্রশ্ন দিতে পারে। সেই জন্য এগুলোর উপর একটু প্রিপারেশন নেবে। তবে প্যাসেজের জন্য বেশি ইম্পর্টেন্ট হিসেবে তোমরা করবে, প্রস্তুতি গ্রহণ করবে, সেটা হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম। যে প্যাসেজটা আছে ড্রিম নিয়ে, ড্রিমের সংজ্ঞা নিয়ে, ড্রিম স্বপ্ন আমরা কেন দেখি, স্বপ্নের বৈশিষ্ট্যগুলো কি, স্বপ্নের মানে দেখার যে কি কোনো উদ্দেশ্য আছে কিনা, এই জাতীয় বিষয় নিয়ে এই প্যাসেজটা। সুতরাং এই প্যাসেজটা আমরা একটু পড়বো, প্যাসেজের জন্য প্যাসেজ হিসেবে ইম্পর্টেন্ট। আবার আই হ্যাভ এ ড্রিম নামক যে প্যাসেজটা আছে, সেই প্যাসেজটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্যাসেজটাতেও আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত একজন ব্যক্তিত্ব, সাবেক মার্কিন প্রেসিডেন্ট মার্টিন লুথার কিং জুনিয়র, ওনার বর্ণবৈষম্য সম্পর্কে একটা বক্তব্যে এই কথাগুলো আছে। সেই বক্তব্যটাকে সংক্ষিপ্ত করে আমাদেরকে এখানে প্যাসেজ হিসাবে দেওয়া হয়েছে।
তো এই কথাগুলো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, যে বর্ণ বৈষম্য দূরীকরণের জন্য খুব বেশি ব্যাপক গুরুত্ব দিয়ে ওনার বক্তব্যটা, এবং বিখ্যাত বক্তব্যগুলোর মধ্যে এটাও একটা। সুতরাং এটাও ইম্পর্টেন্ট, প্যাসেজ হিসাবে ইম্পর্টেন্ট। এরপরে ইউনিট 4 এর মধ্যে আমরা ট্রাফিক এডুকেশন টপিকের অধীনে আমরা দেখতে পাচ্ছি 4টা লেসন দেওয়া আছে। 4টা লেসনের মধ্যে লেসন 1 2 3 4, এখানে লেসন 3 যেটা, সেটাও কিন্তু একটা পয়েম নিয়ে। যেহেতু একটা পয়েম নিয়ে, সেহেতু আমরা বলতে পারি যে এটারও হয়তো বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না আমরা, কারণ আমাদের পয়েমের অধীনে সামারি জিনিসটা নেই। হ্যাঁ, তো তারপরেও ওই যে এই পয়েমটাকে হয়তো মূল ভাব তুলে ধরে আমাদেরকে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ দিতে পারে, সেই হিসাবে প্রিপারেশন নিব। তবে প্যাসেজের জন্য আমরা বেশি প্রিপারেশন নিব লেসন 1 2 এবং 4। লেসন 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক। এই প্যাসেজটাতে আমরা দেখবো যে কি আমাদের যে ব্রেন আছে, যেটাকে কম্পিউটার, যদি আমরা নিজেকে যদি কম্পিউটার হিসেবে বিবেচনা করি, তাহলে আমাদের ব্রেনটাকে আমরা সিপিইউ বলবো। তো কম্পিউটারকে যেভাবে সবকিছু সিপিইউ থেকে নির্দেশনা আসে, ঠিক আমাদের একটা হিউম্যান বিং হিসেবে আমাদের সব নির্দেশনা, যে কাজটাই আমরা করছি না কেন, এখন যে আমি ক্লাস নিচ্ছি, সেই আমি কি কথা বলছি, কিভাবে উপস্থাপন করছি, এই নির্দেশনাগুলো কিন্তু আমার সিপিইউ থেকে আসছে, আমার ব্রেন থেকে আসছে, আমার বিবেক বোধ থেকে আসছে। হ্যাঁ, সুতরাং এই যে মানুষের ব্রেন কিভাবে ট্রাফিককে নেগোশিয়েট করে, ট্রাফিককে মানিয়ে চলে, ট্রাফিকের সাথে মেনে চলে, সেই বিষয়টা এখানে আলাপ করা হয়েছে। এছাড়া ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারটাতে, এই লেসনটাতে আমরা দেখবো যে ঢাকাকে সবচেয়ে যানজটময় একটা রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার যানজটের রাজধানী হিসেবে উল্লেখ করে ঢাকার যানজটের পরিস্থিতি এখানে বর্ণনা করা হয়েছে। এরপরে লেসন 4 যেটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রম ফিলিপোস ফাইলেপটোস নামক একজন গ্রিক একজন এই যে রচয়িতা আছে, উনি ফিল্ম রচয়িতা। হ্যাঁ, ওনার একটা ফিল্ম আছে, ফিল্মটার নাম হচ্ছে কি মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। এখানে ট্রাফিক পুলিশম্যান যিনি, ওনার চরিত্র তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তো সেই চরিত্রটা তুলে ধরে তার যে জীবন জীবিকা এবং তার সাথে একটা সম্পর্কের কথাও বলা আছে। সেই সম্পর্কে তার চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে সেই সম্পর্ক একটু এস্টাবলিশ হতে দেরি হয়েছে, ফাইনালি হ্যাপি এন্ডিং হয়েছে। তো যাই হোক, আমরা দেখলাম যে কি ট্রাফিক এডুকেশনের অধীনে 3টা লেসন বেশি ইম্পর্টেন্ট, লেসন 1 2 এবং 4 বেশি ইম্পর্টেন্ট। আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইতে টোটালি 15টা লেসন থাকলেও সংক্ষিপ্ত সিলেবাসে আমাদেরকে 7টা সিলেবাস, অর্থাৎ 15টার অর্ধেকের থেকেও কম দেওয়া হয়েছে। সুতরাং প্রিপারেশন নেওয়ার সময় আমরা একটু প্রপার প্রিপারেশন নিব। লেসন 1 2 3 4 এবং 5 ধারাবাহিকভাবে রাখা হয়েছে। আমরা দেখি 5 এর মধ্যে 5 হচ্ছে কি ফুড অ্যাডাল্টারেশন। এই ফুড অ্যাডাল্টারেশন যে টপিকটা আছে, সেই টপিকের অধীনে 2টা লেসন আমরা দেখতে পাচ্ছি। 2টা লেসন মোস্ট ইম্পর্টেন্ট। ফুড অ্যাডাল্টারেশন রিসেস নিউ হাইট, আমাদের লেসন 1 যেটা, ফুড অ্যাডাল্টারেশন রিসেস নিউ হাইট। খাদ্য ভেজাল নতুন মাত্রায় যে পৌঁছে গেছে, খাদ্য ভেজালের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। খাদ্য ভেজাল কেন হয়, খাদ্য ভেজালের পেছনে কারা আছে, খাদ্য ভেজাল যারা করে তাদের জন্য শাস্তি কি, এবং সরকারের এই ব্যাপারে সরকারের পদক্ষেপ কি, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর লেসন 2 যেটা আছে, সেই লেসন 2টা হচ্ছে কি ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ডস নামক যে লেসনটা আছে, সেই লেসনটাতে আমরা দেখতে পাই খুব ইন্টারেস্টিং একটা স্টোরি দেখতে পাই। একজন রাইটার, ওনার লেখা বই একজন পাঠক, মহিলা পাঠক পড়ে তাকে প্রশংসা করে চিঠি লিখে, সেই চিঠির জবাব দিয়ে আবার চিঠি লিখে, এভাবে করতে করতে তাদের মধ্যে একটা ইন্টিমেসি সৃষ্টি হয় এবং তারা দেখা করে পার্স নামক একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে দেখা করতে গিয়ে দেখা যায় কি লেখকের পকেটের যে অবস্থা 12টা বেজেছে, এটা তোমরা বললেই বুঝতে পারবে। হ্যাঁ, এবং দেখা যায় মেয়েটা খায় না বলতে বলতেই সব খেতে থাকে। এই যে একটা ইন্টারেস্টিং স্টোরি যেটা, সেটাও স্টোরিটাও প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। তার মানে ইউনিট 5টা হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যেই, তালিকার মধ্যে আছে। ইউনিট 7, এরপরে 5 এর পরে 6 না হয়ে কিন্তু 7 দিয়েছে। 7টার তে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিলেশনশিপ, এই টপিকটা।
হিউম্যান রিলেশনশিপ যে মানব সম্পর্ক, কথা একটা হেডলাইন দিয়ে বুঝতে পারছো মানব সম্পর্ক। তো মানব সম্পর্ক যে এস্টাবলিশমেন্ট পেতে হলে, হ্যাঁ, তাহলে আমাদের কি দরকার? আমাদের এটিকেট এবং ম্যানার্স এগুলো দরকার। এটিকেট কি? এটিকেট হচ্ছে রুলস অফ, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার মানে হচ্ছে রুলস অফ কারেক্ট বিহেভিয়ার। হ্যাঁ, এরপরে ম্যানার্স হচ্ছে কি? আমরা ম্যানার্স মানে আমরা সবাই জানি যে কি যে যেখানে যে আচার আচরণগুলো অ্যাকসেপ্টেবল, সেখানে সেই আচার আচরণগুলো করার নামই হচ্ছে কি ম্যানার্স। তো এই রুলস অফ কারেক্ট বিহেভিয়ার এবং দেখা যায় কি আচার আচরণের ধারাবাহিকতা, যেখানে যেটা প্রযোজ্য সেটা করা, এগুলো যদি করি তাহলে হিউম্যান রিলেশনশিপ অবশ্যই ডেভেলপড হবে, ডেভেলপমেন্ট আসবে হিউম্যান রিলেশনশিপের মধ্যে, মেনটেন হবে প্রপারলি। তো এটিকেট এন্ড ম্যানার্স নামক যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আমাদের প্যাসেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে লেসন 2 যেটা আছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এটা একটা পয়েম, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, শেক্সপিয়ারের লেখা। তো আমি আগেই বলছি যে কি পয়েম গুলো আমরা একটু কম গুরুত্ব দিব আপাতত পরীক্ষা পর্যন্ত। তো কারণ হচ্ছে কি পয়েম থেকে আমাদের যে সামারি করতে দেয়, এখানে সেই সামারির ব্যাপারটা আমরা পাচ্ছি না, প্রশ্নের মধ্যে পাচ্ছি না। ওকে, এরপরে এখানে লেসন 3 যেটা আছে ফটোগ্রাফ, এই ফটোগ্রাফ লেসনটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট যে কি জন্য, আমরা গত বছরের আগের বছর এটা এই কোন একটা বোর্ডে, মানে সেন্টার পরীক্ষা, তার মানে পাবলিক পরীক্ষাতে আমরা দেখতে পেয়েছি কি এটা থেকে রিঅ্যারেঞ্জ আসছে। এটা আসলে একটা প্যাসেজ, বাট এখান থেকে সরি রিঅ্যারেঞ্জ নয়, মেবি এই কমপ্লিটিং স্টোরি আসছে। হ্যাঁ, তো কমপ্লিটিং স্টোরি আসলে এটা আবার আমাদের রিঅ্যারেঞ্জ হিসেবে আসতে পারে, কমপ্লিটিং স্টোরি হিসেবে আসতে পারে। এখানে কিন্তু আমাদের কমপ্লিটিং স্টোরি একটা পার্ট আছে, সেই পার্টটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে প্যাসেজ গুলা থেকে অনেক সময় কমপ্লিটিং স্টোরিও আসতে পারে, যেটা বিগত কোন এক বছর যে আসছে তার রেফারেন্স কিন্তু বোর্ড কোয়েশ্চেন আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 7 টাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে ইউনিট 7 এর পরে কিন্তু 8, 9, 10, 11 মানে 4টা লেসন বাদ দিয়ে, 4টা ইউনিট বাদ দিয়ে ইউনিট 12 এ চলে আসে। হ্যাঁ, তো দেখো যে সরকার তোমাদের নিয়ে ভাবছে, তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ, প্রায় 1 বছর যাবত যে বন্ধ, তোমাদের পড়ালেখা হয়নি, সেই ব্যাপারগুলো নিয়ে ভেবেই আসলে এই সংক্ষিপ্ত সিলেবাসটি করা। এখানে যেই সিলেবাসটা সংক্ষিপ্ত করেছে, আসলে সত্যিকার অর্থে এটা একদম তোমাদের কথা বিবেচনা করে, সময়ের কথা বিবেচনা করেই করা হয়েছে। সুতরাং এটাকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, এরপরে দেখি হচ্ছে কি 12 যেটা আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার নিয়ে। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, নেচার হচ্ছে প্রকৃতি। পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কেই আমাদের টোটাল লেসন আছে 5টা। এখানে এই 5টা লেসন সবগুলাই কিন্তু ইম্পর্টেন্টের তালিকায়। কারণ আমরা একটা জিনিস দেখবো যে কি ইম্পর্টেন্টের তালিকায় থাকার কারণ হচ্ছে 5টাতেই প্যাসেজ আছে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এটা আমরা দেখেছি কি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার নামক একটা ছিল, ছোট গল্প ছিল। সেই ছোট গল্প বেলার্ড ছিল, সেই বেলার্ড থেকেই এটাকে ন্যারেটিভ আকারে এখানে আনা হয়েছে। সেখান থেকে আসলে পানির যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ওয়াটারের, ওয়াটার এটা দেখাতে গিয়ে ওখানে রেফারেন্স এনেছে। এবং ফাইনালি এখানে বুড়িগঙ্গা, ঢাকায় অবস্থিত যে বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদীর অতীত ইতিহাস, অতীত ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে এবং বর্তমান অবস্থা, বর্তমান পরিবেশটা তুলে ধরা হয়েছে। বর্তমান যে বুড়িগঙ্গা নদী যে দূষিত হয়ে গেছে, সেই দূষণটা এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা যদি এখন এই পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে বুড়িগঙ্গার মতো আরো অনেক অনেক নদীকে হারিয়ে ফেলতে পারি। এই সংকেত, সতর্কতার সংকেত আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে সচেতন করা হয়েছে এই মেসেজটাতে। এরপরে দেখি যে কি লেসন 2 যেটা আছে, সেটাতে হাকালুকি হাওর। হাকালুকি হাওর এটা অবস্থিত হচ্ছে সিলেটে অবস্থিত। তো এখানে সিলেটের মৌলভীবাজার এবং আরো বিয়ানীবাজার রোডের আশেপাশেই এটা অবস্থিত। এবং এই প্যাসেজটাতে প্রথমে তার অবস্থান সম্পর্কে, মানে এটা কোথায় অবস্থিত, এটার চারপাশের চৌহদ্দিটা মানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, কোন দিকে কি আছে সেটা উল্লেখ করা হয়েছে। এবং এই হাকালুকি হাওরের যে মানে ফিনান্সিয়াল যে বেনিফিট আছে, হ্যাঁ, অর্থনৈতিক যে সুবিধা আছে, সেই সুবিধার কথা বলা হয়েছে। হাকালুকি হাওর যখন মৌসুমে থাকে, মানে বর্ষাকালে, তখন পানিতে কানায় কানায় ভরপুর থাকে এবং তখন
হ্যাঁ, মৎস্য সম্পদ ওখানে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ উৎপাদিত হয় এবং সেই মৎস্য সম্পদ কি করে আহরণ করে বিক্রি করে আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কথাগুলো বলা হয়েছে। এবং যখন এটা শীত মৌসুম আসে তখন শীত মৌসুমে পানিগুলো শুকিয়ে যায়, অল্প কিছু কিছু পকেট পকেট বিল থাকে, সেই বিলগুলোতে অল্প অল্প পানি থাকে, সেখানে আবার অতিথি পাখিদের যে বিচরণ, সেই কথাগুলো বলা হয়েছে এখানে। হ্যাঁ, এবং দেখা যায় যেখানে শুকনা জায়গা শুকিয়ে যায় সেখানেও আবার গবাদি পশু লালন পালন একটা ব্যবস্থা থাকে। হ্যাঁ, সুতরাং এটা মৌসুম হোক নন মৌসুম হোক, দুই মৌসুমেই আমাদের অর্থনৈতিক বেনিফিট দিয়ে থাকছে এটা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাকালুকি হাওরের পরে জায়ান্ট পান্ডা নামক একটা চ্যাপ্টার আমাদের আছে, লেসন আমাদের আছে। সেই লেসনের মধ্যে পান্ডা নামক যে প্রজাতি এই পৃথিবীতে রয়েছে, সেই পান্ডা নামক প্রজাতিটা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে দিনে দিনে। কারণ তাদের এই খাবারের একমাত্র উৎস হচ্ছে আহ বাঁশ জাতীয় খাবার। তো বাঁশ উৎপাদন যদি না হয়ে থাকে, বাঁশ নামক যে ইয়াটা আছে, সেটা কিন্তু খুব বেশি কড়া রোদের মধ্যে উৎপাদিত হয় না, একটু ছায়া ঘেরা জায়গায় এটা হয়, একটু পাহাড়ি অঞ্চলে গাছের নিচে জাতীয় জায়গাতে এগুলো হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বন উজাড় যেভাবে হচ্ছে, সেই বন উজাড় হওয়ার পাশাপাশি বাঁশের উৎপাদন স্থল যেগুলো, সেগুলো উজাড় হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি পান্ডারা তাদের খাবার পাচ্ছে না বলে এই যে তারা যে মানে বিলীন হয়ে যাচ্ছে, এক্সটিংশন হচ্ছে, তাদের বিলুপ্তি হচ্ছে। হ্যাঁ, সুতরাং তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে যে যে পদক্ষেপ, সেই পদক্ষেপের কথা এই থিসিসটাতে বলা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেসন 4 যেটা, সেটাতে থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ বনাঞ্চলে যে বাঘ প্রজাতি রয়েছে, সেই বাঘ প্রজাতির যে হুমকিতে পড়েছে। আমরা জানি সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেই ম্যানগ্রোভ ফরেস্ট দিনে দিনে বিলীন হচ্ছে। হ্যাঁ, যেহেতু দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে, সেহেতু বাঘ, যে রয়্যাল বেঙ্গল টাইগার যেন যে বাংলাদেশ খ্যাত, সেই রয়্যাল বেঙ্গল টাইগার এই পৃথিবী থেকে একদিন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, এই পৃথিবী থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে কি, যাও বাবা, এই আমি একটু ক্লাস নিতে যাও, যাও না। এরপরে হ্যাঁ, আমি একটু 1 মিনিট ক্লিয়ার করছি, আমার বাবুটা একটু করছি। একটু দুঃখিত, আসলে আমার ছোট ছেলেটা একটু কান্না করছিল। যাই হোক, আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে কি, থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ বনাঞ্চলে যে বাঘ প্রজাতি আছে, সেই বাঘ প্রজাতির হুমকি থেকে মানে এদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, ভবিষ্যতে আরো বেশি যদি তাদের আবাসস্থল করতে চাই, তাহলে সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবনকে রক্ষা করা মানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টকে রক্ষা করা, এবং ম্যানগ্রোভ ফরেস্টকে রক্ষা করা মানেই হচ্ছে কি বাঘ প্রজাতিকে রক্ষা করা, এবং প্রকৃতিকে রক্ষা করা মানেই আমরা আসলে আমরা প্রাকৃতিকভাবে সুরক্ষিত থাকা। হ্যাঁ, আমাদের দেখা যায় যে কি বৃক্ষের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেটাকে আমরা একটা অবস্থানে নিয়ে আসা। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি লেসন 5 যেটা আছে, কুয়াকাটা নামক যে লেসনটা আছে, সেই লেসনটাতে আমরা দেখতে পাচ্ছি ডটার অফ দ্য সি হিসাবে আখ্যায়িত করা হয়েছে কুয়াকাটাকে। এটা একটা সমুদ্র সৈকত। হ্যাঁ, সেটা তে আমরা দেখতে পাচ্ছি অনন্য সুন্দর একটা সমুদ্র সৈকত। এটা বাংলাদেশের এই সম্পদ আসলে। আমরা এখানে দেখতে পাই যে কুয়াকাটা সমুদ্র সৈকত যদি আমরা ভ্রমণ করি, তাহলে আমরা অনেক কিছু দেখতে পাই সেখানে। সূর্যাস্ত, সূর্যোদয় একসাথে দেখার একটা সুযোগ রয়েছে। এরপরে আরো দেখা যায় যে নারকেল গাছের সারি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া বৌদ্ধ এবং হিন্দুদের জন্য কিছু পবিত্র স্থান এখানে রয়েছে, এখানে এগুলো দর্শন করা, এগুলো মানে দেখা যাচ্ছে কি ধর্মীয়
রীতিনীতিগুলো যাদের যারা এর অধীনে আছে তারা এগুলোকে পালন করার একটা সুযোগ তাদের থাকে। যাই হোক, সব মিলিয়ে কথা হচ্ছে এই ৭টা লেসন ইউনিট যেগুলো আছে, এই ৭টা ইউনিট মানে আমার টোটাল বইয়ের অর্ধেক, হ্যাঁ, এর থেকেও কম। তাহলে আমরা প্রিপারেশনটা যথাযথভাবে নিব। এখানে আমি আরো একবার দেখিয়েছি আমাদের লেসন ইউনিট 1টা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে 2টা বললাম যে কি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ জন্য বেশি ইম্পর্টেন্ট, 3তে আমরা লেসন 1 এবং 3 বেশি ইম্পর্টেন্ট বলছি। এরপরে লেসন ইউনিট 4 এর মধ্যে লেসন 1, 2 এবং 4 ইম্পর্টেন্ট এর কথা বলছি। 4 এর মধ্যেও কিন্তু আমাদের এই যে 4 নাম্বার লেসন যেটা আছে এটা আমাদের স্টোরিতে আসতে পারে, কমপ্লিটিং স্টোরিতে আসতে পারে, রিঅ্যারেঞ্জে আসতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করবে। এরপরে 5টাও ইম্পর্টেন্ট, 7 এর মধ্যেও আমরা 1 এবং 3 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 টা থেকে আমাদের হয়তো রিঅ্যারেঞ্জ আসতে পারে অথবা কমপ্লিটিং স্টোরি আসতে পারে। এরপরে 12 যেটা আছে সেই 12টাও খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে সবগুলো প্যাসেজ, সবগুলোতেই প্যাসেজ আছে, সুতরাং আমাদের প্যাসেজের অধীনে কাজ বেশি। ওকে, আমরা এখন দেখি যে কি যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়েছে। মার্কস ডিস্ট্রিবিউশন ফর এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ফর দ্য ইয়ার 2021, মানে 2021 সালের স্টুডেন্ট যারা, তোমাদের জন্য বিশেষ মার্কস ডিস্ট্রিবিউশন ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। আমরা পার্ট 1 এবং পার্ট 2 নামক দুইটা পার্ট দেখতে পাই। এখানে পার্ট 1 যেটা, সেটা সিন কম্প্রিহেনশন লিখেছে, এবং যার জন্য মার্কস হচ্ছে 55, যেটা আগের তুলনায় একটু ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি যে কি কোয়েশ্চেন এর মধ্যে কোয়েশ্চেন এবং মার্কস গুলাকে আমি আলাদা করেছি। কোয়েশ্চেন কিরকম আসবে, মার্কস কেমন হবে। আমাদের প্যাসেজ 1, প্রথম যে প্যাসেজটা, সেই প্যাসেজটা থেকে আমাদের আগের মতোই দুইটা প্রশ্ন থাকবে। একটা প্রশ্ন হচ্ছে কি আমাদের একটা প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড বা ফ্রেজ, আর বি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। প্রশ্নের প্রশ্নের গুলা হচ্ছে আগের মতোই, কিন্তু প্রশ্নের মান বন্টন চেঞ্জ। অর্থাৎ আগে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড বা ফ্রেজ আসতো 5টা, এখন আসবে 10টা, 10টার জন্য 10 মার্কস। আগে আসতো 5 নাম্বারের জন্য 5টা, এখন আসবে 10 নাম্বারের জন্য 10টা। এরপরে আগে 5টা কোয়েশ্চেন দেওয়া হতো, একটা 2 করে 10 নাম্বার ছিল, এখন 5টা কোয়েশ্চেন ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু একটা 3 করে 3 5 15। অর্থাৎ সোজা কথায় হচ্ছে আগে যেখানে 15 মার্কস ছিল টোটাল প্যাসেজটাতে, এখন সেই একই প্যাসেজ থেকে 25 মার্কস হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ একটা স্টুডেন্ট আগে যতটুকু অ্যান্সার করে হয়তো সবগুলো অ্যান্সার কারেক্ট হলে 15 পেত, এখন তোমরা সেখানে 25 পাবে। ওকে, এরপরে আগে থেকে দুইটা এই কোয়েশ্চেন তুলে ফেলা হয়েছে এখানে। হ্যাঁ, আগে 2 নাম্বারে ছিল ফ্লো চার্ট, 3 নাম্বারে ছিল ওই যে সামারি। এখন ফ্লো চার্ট এবং সামারি এই দুইটা কোয়েশ্চেন একদম টোটালি বাদ দেওয়া হয়েছে তোমাদের এই সিলেবাস থেকে, মানে এই বছরের সিলেবাস থেকে, শুধুমাত্র 2021 সালের সিলেবাস থেকে। সেই হিসাবে আমরা ফ্লো চার্ট প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এবং আরো দরকার নেই যে কি সামারির উপর প্রিপারেশন নেওয়া। এবং আমাদেরকে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ যেটা দেওয়া হয়েছে, মানে আগে ছিল এখানে 5 নাম্বারের 10টা শূন্যস্থান, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করেছিল, এখন হচ্ছে কি 10টা শূন্যস্থান, প্রত্যেকটার জন্য 1 মার্ক, তার মানে 10 মার্কস। উইদাউট ক্লোজ আগে ছিল 10 নাম্বার, এখনো 10 নাম্বার। রিঅ্যারেঞ্জ আগে 10 ছিল, এখন 10 ছিল, 10 নাম্বার। তাহলে আমরা এখন দেখতে পেয়েছি যে কি পার্ট 1 এর মধ্যে আগে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত ছিল, এখন 1 থেকে 4 নাম্বার, কারণ দুইটা কোয়েশ্চেন টোটালি বাদ দেওয়া হয়েছে তোমাদের থেকে। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। যেহেতু এখানে সিন কম্প্রিহেনশন লিখেছে, তার অধীনে এখানে সবগুলো দিয়েছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে কি 1 নাম্বার সিন থাকবে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এগুলো সিনও হইতে পারে, আনসিনও হইতে পারে। যদিও পরে এখানে সিন কম্প্রিহেনশন লেখা আছে, তারপরেও আমরা অতীতের রেকর্ড অনুযায়ী এগুলা 2 নাম্বার এবং 3 নাম্বার ও 4 নাম্বার, এগুলা সিনও হতে পারে, আনসিনও হতে পারে, ধরে নিই। ওকে, এখন আমরা রাইটিং পার্টটা কেমন একটু দেখি। গাইডেড রাইটিং আগে ছিল 40 মার্কস, এখন হয়ে গেছে 45 মার্কস। ওকে, এছাড়া আরো কিছু বৈচিত্র্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আগে ছিল একটা ব্যাপার ছিল যে আগে রাইটিং পার্টে অপশন মানে ছিল অংশ ছিল 5টা,
প্যারাগ্রাফ, এখন বর্তমানে যেগুলো প্যারাগ্রাফ আছে, তারপর স্টোরি আছে, ইনফর্মাল লেটার আছে, এই ৩টা আছে। পাশাপাশি আরো ২টা ছিল, হ্যাঁ রয়েছে, সেগুলো তোমাদের ২০২১ সালের জন্য থাকবে না, কিন্তু অন্যান্য পরের বছরগুলোর জন্য থাকবে। তাহলে সেগুলো কি? এখানে গ্রাফ রাইটিং ছিল 10 মার্কসের, এরপরে ছিল আর একটা থিম লিখতে হতো। তাহলে গ্রাফ এবং থিম ২টা অপশন বাদ গিয়েছে, ওইগুলোর নাম্বারও এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 40-এর এখানে 45 করার কারণে আরো 5 নাম্বার বেড়ে গেছে। তো মানে টোটাল কথা চিন্তা করলে তোমাদের এই সুবিধার পক্ষেই এই মানবন্টনটা করা হয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। হ্যাঁ, প্যারাগ্রাফ রাইটিং আগে ছিল 10, এখন 15। স্টোরি রাইটিং আগে ছিল 7, এখন হচ্ছে 15, মানে ডাবলের থেকেও বেশি। ইনফর্মাল লেটার আগে অনুযায়ী হচ্ছে 5 মার্কস, 5 নাম্বার, হ্যাঁ এখন হচ্ছে 15 নাম্বার, মানে 3 গুণ বাড়ানো হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কি রাইটিং পার্টের মধ্যে 45 3টা আইটেম। ওকে, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার। আর যেটা কি আছে, এই যে যেটা আছে যে কি আমাদের এ পার্ট, সেই এ পার্টের মধ্যে আছে কি 55 মার্কস। টোটালি আমাদের 55 45 মিলে কত হয়? 100 মার্কস হয়। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।